শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজ সোমবার 19 আগস্ট 2024, 4 ভাদ্র 1431, 13ই সফর 1446 হিজরি। আমি আছি মোহাম্মদ সানোয়ার হোসেন আপনাদের সাথে। প্রথমে রয়েছে প্রধান প্রধান সংবাদপত্র থেকে সংবাদ শিরোনাম। কূটনীতিকদের ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্র কাঠামোই ধ্বংস করে দিয়েছে হাসিনা। সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ হাসিনা জয় টিউলিপের। বাড়ছে না বিদ্যুৎ ও গ্যাসের দাম। দ্য উইকের প্রতিবেদন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান। সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন, এখন আছেন ৭ জন। বিবিসির প্রতিবেদন, হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুজব। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্ষমতায় টিকা থাকতে শেখ হাসিনা রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি তখন দেশের অবস্থা অত্যন্ত করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগের ভঙ্গুর অবস্থা, গণতান্ত্রিক অধিকারকে ১৫ বছর ধরে দমনের মাধ্যমে খর্ব করা হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে দেশের কোষাগার শেষ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন। সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিনি এই বক্তৃতা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছে যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ হাসিনা জয় এবং টিউলিপের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকার অঙ্কে যার পরিমাণ ৫৯,০০০ কোটি টাকা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। গতকাল রোববার 18ই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বাড়ছে না বিদ্যুৎ ও গ্যাসের দাম। বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনের অধীন চলমান সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে দায়মুক্তির বিধান নামে পরিচিত এই বিশেষ আইনে ইতোমধ্যে সম্পাদিত চুক্তিগুলো বহাল থাকবে, তবে চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কার্যক্রমও বন্ধ থাকবে। প্রয়োজন হলে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে শুনানি করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। দ্য উইকের প্রতিবেদন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান। তথ্য, দ্য উইক। ভারতের সংবাদ সাময়িকী দ্য উইকের প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে ২রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।
সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছেন 7 জন। প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ ঝুঁকিতে থাকা বিভিন্ন পর্যায়ে সর্বমোট 626 জন নাগরিককে বিভিন্ন সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। ইতিমধ্যেই পরিস্থিতির উন্নতির সাপেক্ষে তাদের মধ্যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন হওয়ার শঙ্কায় থাকা 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন ও 51 জন পরিবার পরিজন, শিশু, স্ত্রী ও শিশু সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। এছাড়া আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা দায়ের হলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন ও তাদের পরিবারের 4 জন সদস্য সহ সর্বমোট 7 জন নাগরিক সেনানিবাসে অবস্থান করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা ও পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। বিবিসির প্রতিবেদন, হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুজব। দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে। ইতোমধ্যে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক ষড়যন্ত্র হচ্ছে দেশ বিদেশ থেকে। সরকারকে বিব্রত করতে ছড়ানো হচ্ছে নানা গুজব। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ভারতের গণমাধ্যমগুলো। বাংলাদেশের হিন্দুদের উপর হামলা নির্যাতন হচ্ছে বলে ভুয়া ছবি ভিডিও দিয়ে ফলাও করছে ওই দেশের গণমাধ্যমগুলো। আবার দেশে থাকা রোকেয়া প্রাচীর মতো আওয়ামী সুবিধাভোগীরাও সেসব মিডিয়ায় যুক্ত হয়ে মিথ্যা তথ্য দিয়ে উস্কে দিচ্ছেন গুজবকে। ভারতের গণমাধ্যমে এ সংশ্লিষ্ট অসংখ্য ভুয়া ভিডিও ও ছবি ছড়ানো হয়েছে। কোনোটিতে আবার সহায়তা চেয়ে নারীদের কান্নারত অবস্থায় সাহায্যের আবেদনের দৃশ্য। কিন্তু এসব ভিডিও বা পোস্টকে গুজব বলে উল্লেখ করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও গুজব ছাড়া কিছুই নয়। হিন্দুদের মন্দিরের হামলার বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করেছে বিবিসি ভেরিফাইয়ে দেখা গেছে, চট্টগ্রামের নবগ্রহ মন্দির হিসেবে চিহ্নিত ভবনটি সহিংসতা চলাকালে অক্ষত ছিল। প্রকৃতপক্ষে আগুন জ্বলছিল কাছাকাছি থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। ঘটনার পর বিবিসির সংগ্রহ করা বিভিন্ন ছবিতে আওয়ামী লীগের সদস্যদের মুখ সংবলিত পোস্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। স্বপন দাস ওই মন্দিরের একজন কর্মী। বিবিসি ভেরিফাইকে তিনি বলেন, 5ই আগস্ট দুপুরের পর ওই মন্দিরের পেছনে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। হামলাকারীরা কার্যালয়ের ভেতর থেকে আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। স্বপন দাস আরও বলেন, ওই ঘটনার দিন মন্দিরে হামলা না হলেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেটি বন্ধ রাখা হয়েছে। স্থানীয় লোকজন দিনরাত পালাক্রমে মন্দির পাহারা দিচ্ছেন। এটি একই রকমের অনেক ঘটনার একটি উদাহরণ মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখা প্রতিষ্ঠান ব্র্যান্ড ওয়াচের তথ্য অনুযায়ী হিন্দুদের ঘরবাড়ি, মন্দির, মুসলিমদের হামলা গত 4 আগস্টের পর থেকে এমন হ্যাশট্যাগের অধীন প্রচারণায় লাখ লাখ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অ্যাকাউন্ট থেকে এই ধরনের প্রচারণা চালানো হয়েছে সেসবের অধিকাংশ ভারতীয় অ্যাকাউন্ট। এই ছিল আজকে আমাদের প্রধান সংবাদ শিরোনাম এবং প্রধান খবর। পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।